আপনারা দেখছেন সেলুলয়েড এবং আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। নমস্কার, আমি কৃষ্ণেন্দু, আর আমরা তিন বাঙালি মিলে আজকে একটা আড্ডার আসর বসাতে চলেছি। এবং আমার সঙ্গে রয়েছে সন্ময়দা, প্রখ্যাত লেখক। লেখকই বলবো? হ্যাঁ, লেখক কিন্তু প্রখ্যাত বিখ্যাত। আর আমাদের আড্ডার মধ্যমণি, আমাদের সবার খুব প্রিয়, আমার আদর্শ শাশ্বত চট্টোপাধ্যায়। তো একটা কথা বলি, মানে আড্ডা মানেই তো বাঙালির আড্ডা তো বহু যুগ ধরে চা সিঙ্গাড়া, হ্যাঁ, খাওয়া দাওয়া রয়েছে। আর তাছাড়া ধরো আমাদের আড্ডার তো আগেকার দিনের নাম, মানে সুকুমার রায় বলতেন যে মন ডাকলাম। সুনীল গঙ্গোপাধ্যায় প্রত্যেক বুধবার উনি একটা আসর বসাতেন, যেটা হচ্ছে বুধ সন্ধ্যা। আমাদের আজকের আড্ডার নাম কি যদি? আজকে আর কি, আমাদের দুই পুরুষ হোক, দুই পুরুষের এক পুরুষ তো আছেন। হ্যাঁ, এইটাই ভালো, দুই পুরুষ। তো আমি তোমায় জিজ্ঞেস করবো, আমি রনিদা মানে রজতাভ দত্তর একটা বাইট থেকে জানতে পেরেছিলাম যে তুমি বলেছিলে যে না, এখন কোনো রকম বায়োপিক, কোনো রকম নিজের সম্পর্কে লেখা ইত্যাদি প্রভৃতিতে খুব একটা ইন্টারেস্টেড না। আমি একটি খবরের কাগজেও বলেছিলাম যে আমি কোনোদিন নিজের আত্মজীবনী লিখবো না। তার একটাই কারণ, সব সত্যি কথা লিখতে পারবো না। কখনো আমি বিপদে পড়বো, কখনো অন্য লোকে বিপদে পড়বে, তো তার থেকে না লেখা ভালো। এবার তাহলে এই বইটা মানে এখানে তোমার এই বইটার জন্য আমি প্রথমেই কি বলবো, যদি কথাটা দায়ী কথাটা ব্যবহার করা যায়, তার নাম দীপক চক্রবর্তী। আপনাদের আরো চিনতে সুবিধা হবে, চিরঞ্জিত চক্রবর্তী। তো একদিন দীপক দা আমাকে হঠাৎ ফোন, শোন, সন্ময় বলে একটি ছেলে তোর বাবার উপরে একটা বই লিখতে চায় এবং সে অনেক কিছু রিসার্চ করছে অলরেডি। তো অনেক অচেনা ঘটনা যেগুলো আমরা সাধারণত জানি না, তুই ছেলে হিসেবে জানিস, তো ওকে একটু বলে টলে দিলে ওর একটু হেল্প হয়। তার মানে খুব ভালো, কারণ বাবা চিরকালই প্রচার বিমুখ, মানে আমার যতটা খারাপ পিয়ার তার থেকেও বাবার পিয়ার খারাপ ছিল। তো সেইটা তো ভালোই হলো যে কেউ তো তেমন ভাবে কোনো লেখা হয়নি। একটা বই হয়তো লেখা হয়েছিল, আমার হাতে কাছে আছে সেটা, কিন্তু সেটা অতটা ইলাবোরেট নয়। বিভিন্ন ঘটনা যা সবাই জানে, কতগুলো সিনেমা হয়েছে, কি হয়েছে। যখন সন্ময় এসে প্রথমবার আমার সঙ্গে কথা বললো, তখন বললো যে আমার প্ল্যানটা একটু অন্য। আমি ভাবছি বাবার তো থাকছেনই, তার সঙ্গে মানে আপনি এত বছর ধরে যা যা কাজ করেছেন, একটা লেজুর করে দিলে বইটাও একটু মোটা হয়। এইসব অজুহাত দিয়ে আমাকে ওর মধ্যে ঢুকিয়ে দিল, মানে ছুঁই ছুঁয়ে ঢুকলেও ফাল হয়ে বেরিয়ে গেল। বাঙালি তো আপনার হবে। এবার তোমার কেন এরকম মাথায় না? আমার প্রথম আমি অ্যাকচুয়ালি দাদার একটা ইন্টারভিউ নিয়েছিলাম 3 বছর আগে। দাদা সেটা ভুলেও গেছিল। তো 3 বছর আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম পত্রিকা ছিল। তখন আমার মনে এসেছিল, মানে মাথায় এটাই এসেছিল যে দাদাকে যদি কিছু করা যায়। আর শুভেন্দু চট্টোপাধ্যায়ের ব্যাপার নিয়ে আমি দেখেছিলাম যে উত্তম কুমারকে নিয়ে অনেক লেখা আছে, সুচিত্রা সেনকে নিয়ে লেখা আছে, সুপ্রিয়া দেবীর আছে লেখা। শুভেন্দু চট্টোপাধ্যায়কে নিয়ে কিন্তু আমি কোথাও লেখা পাইনি, কিছু পাইনি। আমি যেহেতু ভানুবাবুকে নিয়ে পড়াশোনা করেছিলাম, ওনার কিন্তু একটা বড় পার্ট লেখা শুভেন্দুবাবুকে নিয়ে, কারণ এত প্রিয়। এবং তখনকার দিনে শিক্ষিত মানুষ তো হিরো হতে সহজে আসতো না এই লাইনে বলতে গেলে, ওটা না। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়, সেরকম কিছু ঘটনা এখানে এই বইতে রয়েছে। ভানু বন্দ্যোপাধ্যায় মানে ঠিক উল্টো ব্যাপারটা রয়েছে আর কি এই বইতে, ভানু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে রয়েছে। আমি না তখনও এই ব্যাপারটা আমি জানতাম না। আমি না আলাদা করে শুভেন্দু চট্টোপাধ্যায়ের ওপরে বই খুঁজছিলাম, সেটা পাইনি, আমি কোথাও পাইনি। হয়তো আছে বা নেই, আমি জানি না। তো যেহেতু আমি ফ্যান আর কি, আমার বাবা তার ফ্যান ছিলেন আর কি, তো আমার মনে হচ্ছিল যে এটা নিয়ে কিছুটা কাজ করা যায়। তারপর দাদার কাছে ও প্রচুর রিসার্চ, মানে বইটা পেলে বুঝতে পারবে কোন স্কুলে পড়েছিল, সেই স্কুল বিল্ডিং এর ছবি পর্যন্ত আছে। আমি ওই বাড়িতে গিয়েছিলাম, মানে বালির সেই বাড়িতে, সেখানে পাড়ায় বিভিন্ন লোকের সঙ্গে তার যা বন্ধুরা যারা ছিলেন তারা তো এখন নেই। তার ছেলে সুব্রত দা, তিনি আমাকে অনেক হেল্প করেছিলেন। এরকম সব মানে অনেক জায়গা থেকে পেয়েছি। তোমরা এই এত গল্প দেখেছি এখানে, মানে কতদিন ধরে বসেছো, কিভাবে কি
মনে নেই। 4-5 মাস হবে, 4 মাস হ্যাঁ। হবে, 4 মাস হবে। আজকে সন্ধ্যে 6টা নাগাদ বসা যেতে পারে, আজকে তো হবে না, কালকে বসা যেতে পারে, ঠিক আছে তাহলে কালকে হচ্ছি। এইভাবেই মানে আর ঘন্টা খানেকের বেশি না ইন্টারভিউ করা যায় না মানে। আর ওর বই লেখাটা তো ওটা ওর ভালোবাসা, ওর শখ থেকে, ওর তো অন্য প্রফেশন আছে, আমার যেমন একই, তো কাজেই দুজনেই একটা শখের জন্য বসা হতো আর কি। মানে দুই পুরুষ বসে দুই পুরুষের এই মানে এইভাবে এগিয়েছে আর কি, মানে এখান থেকে অনেক। আচ্ছা, এটা কিন্তু সেটের চা না, মানে এটা খাওয়া যায় না না। অনেক সময় আমাদের খাবারের দৃশ্যে ফলস খাবার রাখা থাকে জানেন তো, যাতে আমরা খেয়ে না নিই, অনেক সময় ওরা কেরোসিন টেরোসিন স্প্রে করে দেয়, এটা সেরকম না। ইঁদুর মারার স্প্রে তো অনেক সময় কৃষ্ণান্দু ছবিতে কৃষ্ণান্দুকে তাই করে নাকি? না, না না, মালপোয়া যা খাওয়া হয়েছে হাত পা চেটে। আচ্ছা এটা একটু বলো না তাহলে, আপাতত আড্ডাই তো এখানে তো মানে পার্টিকুলার এখন বইটা নিয়েই বলতে হবে এমন তো না, বইটা নিয়ে আমরা আরো আসি। তুমি একটু তোমার ছবিটা নিয়ে বলো। ছবি তো মানে ইতিহাস না, ছবি তো ইতিহাসই, কিন্তু বাকি যতটা হয় আর কি। এই খাওয়া প্রসঙ্গেই বলো, মালপোয়া যা বলছিলে সেটা নিয়ে বলো। এখন নতুন করে লিস্ট বেরোচ্ছে, দেখছি যে টপ 10-এ এসছে, কালকেই দেখলাম। শুটিং এর অভিজ্ঞতা এবার এই ছবিটাতে বড় পাওয়া হচ্ছে দাদা। মানে আমি তো এখন যত ইন্টারভিউ হয় করি, আমি কি একটা নীতি আদর্শ মেনে চলি, মানে আমি আবার যাকে দেখবো মানে হাস্যদার কোনো তুলনা হয়। এবং শুটিং বলো, এবার মুশকিল একটা হয়েছে কি বলতো, এবারে যে অভিনেতাগুলোকে মানে এখন নর্মাল মনে হতো তখন, এখন মনে হচ্ছে যে না, মানে টাইম নিয়ে একটা গন্ডগোল আছে, সময় নিয়ে একটা সমস্যা, গলা নিয়ে প্রবলেম, অনেক কিছু হচ্ছে, মানে এটা একটা ক্ষতি হয়ে গেছে। আমার সাথে কাজ করে চরম ক্ষতি হয়ে গেছে, এটা চিন্তা ভাবনা পাল্টে গেছে আর কি। তো তোমার কেমন লাগলো বলো, কারণ কোনোদিন তোমায় জিজ্ঞেসই করি না। কেমন লাগলো, একটা ঘোরের মধ্যে দিয়ে বেরিয়ে গেল ব্যাপারটা আসলে। মানে আমি খুব একটা যে কিন ছিলাম তা না, মানে ভানু জেঠুর 2 ছেলে এবং মেয়ে, 3 জনের সঙ্গেই যেখানে যেখানে দেখা হয়েছে, 3 জনেই বলেছে যে বাবাকে নিয়ে যদি কিছু হয় তাহলে তুই করিস কি। একদম কেন বলছো বলো তো, আমি খুব মিল পাই কিছু কিছু অ্যাঙ্গেলে, তো কথাবার্তা ভঙ্গি মানে আমরাই মিল দেখেছি। পাই। আমি সেটা তারপরে সত্যি ভেবে দেখেছি, স্পেশালি যেখানে ভূতের ভয় ছবিটাতে, ভূত ভবিষ্যৎ, ভূত ভবিষ্যৎ গল্পটা, যেখানে ভূতের ভয়, হ্যাঁ। ভূত ভবিষ্যৎ গল্পটাই, তাতে কয়েকটা যে ভয় পাওয়ার জায়গায় আমার তো হলে দেখতে দেখতে মনে হয়েছিল যে কোথাও একটা ভানু বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেছে, বিড়ি ধরানো, হ্যাঁ এইসব বেরিয়ে গেছে। তো যাই হোক, তারপর শুরু হলো। আর আমি প্রথমেই আমাদের সোমনাথ কুণ্ডুকে একটা ধন্যবাদ জানাই, যে কোনো মানুষকে, চেনা মানুষকে পর্দায় ফুটিয়ে তুলতে গেলে তার কাছাকাছি চেহারাটা হওয়াটা খুব জরুরি। মানে সেইটা সোমনাথ অসম্ভব দক্ষতায় ওটা সম্ভব করেছে, এবং তার জন্য যথেষ্ট মানে ছবি দেখে যে ছবি তুলে মিলিয়েছে আমার ফেসের সঙ্গে, কোথায় কি গন্ডগোল আছে, কানটা একটু আমি একটু করিয়েছিলাম, নাকটা স্ট্রেট করানো হয়েছিল, চুলের সেটা তো পুরোটাই। তো যাই হোক, যখন লুকটা দেখলাম তখন মনে হলো যে না, একটা চেষ্টা করা যেতে পারে। এইভাবে শুরু, তারপরে তো ওই সিনের পর সিন। না না, দেখে মানে মনে হচ্ছিল না, আমরা তো মানে দেখেছি। আর এটা তো আপনি বোধহয় করেই এসছেন, এই যে কান বড় করা, দাঁত তৈরি করা, সেটা তো আপনি করেছেন। দাঁতটা তো আমি এতে করেছিলাম, মেঘেঢাকা তারাই করেছিলাম। সেটাই বললাম, দাঁত তৈরি করা সেটা একটা অদ্ভুত, জানো তো দাঁত তৈরিটা জানো? হ্যাঁ, দাঁতের একটা দেবো। ঋত্বিকবাবুর হাসিতে একটা অদ্ভুত একটা মেনেসিং ব্যাপার ছিল না, যে ঘুম করে ফেলতে পারে লোকটা হাসতে হাসতে। কি ওই একটা দাঁত আমি ওটা করেছিলাম মেঘেঢাকা তারায়, জাস্ট এই দুটো এখানে একটু উঁচু, দেখে লক্ষ্য করবে। এবার ছবিটা দেখলে তুমি খেয়াল করবে, মানে হাসিটা, মানে একটা যে মানে হাসিটা একটা বলতে কোনো সমস্যা না 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 না, ওটা প্র্যাকটিস করেছিলাম ডেফিনেটলি। এইখানকার কোন ডক্টরের কাছে ওদের গল্প এই গল্প নেই। আচ্ছা, এইসব কিন্তু বইতে আছে। আচ্ছা, মানে এর বাইরে বেশি কিছু বলবো না। এবার আমি তোমাকে জিজ্ঞেস করবো যে এই এত গল্প এখানে তো রয়েছে, তার মধ্যে তোমার কোন গল্পটা মনে হয় যে যারা পাঠিয়ে তারা পড়লে খুব ইন্টারেস্টেড হবে? অনেক আছে, অনেক আছে। তার মধ্যে থেকে একটা আমি বলি, সেটা না দাদা সেটাই একই বলবেন। সেটা হচ্ছে দাদার কন্যার জন্মের সময় একটা ঘটনা আছে, করা। আমি আর এর বাইরে কিছু বলবো না।
মানে ওইটা কি করে পেরেছিলাম তখন আমি জানি না। মানে সেই সময় মানুষ তাও তুমি একটু বলুন। হ্যাঁ, তাহলে একটা ঝলক থাক। এমন একটা নোয়িং ফুললি ওয়েল যে আমার বউ বেবি আসছে প্রিম্যাচিওর 7.5 মাসে, এমন একটা নার্সিং হোমে ডাক্তাররা ভর্তি করলেন যেখানে কোনো ইনকিউবেটর নেই, এবং যখন জন্মালো আমার চোখের সামনে দিয়ে, আমি পাশের ঘরটাতে ছিলাম যেখানে ডাক্তাররা চেঞ্জ করেন, আমার বন্ধু একজন ডাক্তার ছিল, তো বাচ্চাটাকে নিয়ে একদম কোলের মধ্যে জড়িয়ে ছুটছে নার্স, গিয়ে একটা ছোট্ট খাট, তার উপরে একটা বাল্ব, তার তলায় শুয়ে দিল। তারপর আমাকে বলা হলো যে এখানে ইনকিউবেটর লাগবে। আমি দিন বলে এখানে তো নেই, এবং কোথায় আছে? সল্ট লেকের একটি নার্সিং হোমের নাম বলল। বাচ্চা জন্মালো গড়িয়াটার কাছে, তো সল্ট লেকে একটা নার্সিং হোম। আমরা ঠিক আছে, অ্যাম্বুলেন্স তো দিন। অ্যাম্বুলেন্স তো নেই। আমি গাড়ি চালাচ্ছি, আমার তখন ছোট্ট অল্টো, গাড়িতে হিটার চলছে কারণ বাচ্চাকে গরম রাখতে হবে। আমি গাড়ি চালাচ্ছি গড়িয়া টু সল্ট লেক, পিক টাইম, অফিসার, পেছনে নার্সের কোলে বাচ্চা, তার পাশে একজন ডাক্তার, স্টেথোটা আমার মেয়ের বুকে। মনিটরিং চলছে। হ্যাঁ, আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, এই দেখছি গাড়ি চালাচ্ছি। গিয়ে যখন ভর্তি করা হলো, সেখানেও আরেক, প্রথমেই আমার বলা হলো পেশেন্ট ভর্তি হতে আর 10,000 টাকা লাগবে, এই টোন। ওদের কাছে এটা নর্মাল রেগুলার ব্যাপার। ভাগ্যিস নিয়ে গিয়েছিলাম, এরকম করে নিয়ে আগে ঘরে ঢোকান, তারপর কথা। এটা আজকে বলতে খুব সোজা লাগছে, কিন্তু সেটা কি করে পৌঁছেছিলাম আমি, যদিও আমার শ্বশুরমশাই তার গাড়িতে সামনাসামনি যাচ্ছিলেন, তবু মানে মানে বেসিক্যালি রেফারই করে দিল ইন্ডিয়ানকে। হ্যাঁ, কেউ বললো না, কিন্তু রেফার করা। সমস্যা তো আর একটা না বলি, জেঠু সম্পর্কে একটা বলি, যে অনেক আছে ঘটনা, তার মধ্যে থেকে একটা হচ্ছে আমার যেটা মনে হয়েছিল যে উনি যে ডাক্তার ছিলেন এটা তো আমরা সবাই জানি, উত্তম কুমারের ট্রিটমেন্ট করেছিলেন, এইসব সব জানা। নিজে নিজে ট্রিটমেন্ট করেছিলেন, এবং সেটা হার্ট অ্যাটাক হওয়ার আগে। এইটা একটু দাদা আপনি একটা দিন হঠাৎ আমাকে, আমি বসে আছি, আমি বাপি হুটে হঠাৎ রেডি হতে শুরু করেছি। আরে কি হলো? প্রিকর্ডিয়াল পেন হবে মনে হচ্ছে। আমার কাছে তো হিব্রু, প্রিকর্ডিয়াল পেন হবে মানে না, হার্ট অ্যাটাক হতে পারে। হ্যাঁ, গাড়ি 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 নিজেই তৈরি হলো, হাঁটতে হাঁটতে লিফটে গেল, উঠলো, গাড়িতে উঠলো, গিয়ে এখানেই কাছাকাছির মধ্যে আমাদের একটি নার্সিংহোম আছে ছোট্ট, সেখানে ভর্তি হয়ে গেল, এবং মাসিভ কিছু হওয়ার আগে স্ট্রেপ্টোকাইনাস পড়ে গেল। মানে এটাও দেখেছি। আর উনি কি মানে পেশেন্ট দেখতেন? না না, পেশেন্ট কোথায় দেখতেন? বাড়িতে তো দেখতেনই না, কারণ ডাক্তাররা নিজেদের বাড়ির পেশেন্টদের চিকিৎসা করে না, অন্য ডাক্তার আছে যখন দেখেছে। মানে শুটিং এ করছে, শুটিং এ বিগত করোনার সময় হয়েছিল, ওঠার সময় একজন অসুস্থকে ট্রিটমেন্ট করে ফেরার সময় সে আবার জিনিসপত্র নিয়ে নিচে দাঁড়িয়েছিল ডাক্তারবাবুকে দেবে বলে। এইসব হয়েছে, এগুলো আছে, বইতে আছে, মানে তারা সমস্তটাই আছে, যতটা আমার কাছে বহু জিনিস লিখতে পারি। বইটা লিখতে এই যে শেষে ধরো লেখা, আরেকটা ব্যাপারও আছে যেটা আমি জানতাম না। অলোক নন্দা রায়, কাঞ্চনজঙ্ঘার হিরোইন নন্দাদি, ফাঁস করে দিয়েছে এখানে যে বিয়ের আগে বাবার কাকে ভালো লেগেছিল, এবং সেই বিয়েটা কেন হয়নি, এসব তো ওরা জানতো কলেজ লাইফে। আমার হতে পারতো মা। এবং না, বিশেষ করে নামটা উনি বলেননি, কারণ উনি একজন কি খুব নাম করা কেউ একজন হবেন, কিছুতেই আমাকে নামটা বললেন না, বললেন না তোকে আমি বলবোই না, এটা কিছুতেই। এটা ভালো করেছে, এটা ভালো করেছে, কিন্তু ঘটনাটা এখনো আছে। হ্যাঁ, ঘটনাটা খুব মজার, মানে এবং ফেমাস কেউ একজন, সেটা আমাকে বলেছেন, তার বাইরে আমি জানি। প্রেসিডেন্সিতে পড়তেন ভদ্রমহিলা, বাবা মেডিকেল কলেজ, ওরা সব প্রেসিডেন্সি, মুখোমুখি ওই কফি হাউসে। এরকম তো অসংখ্য
গল্প আছে। আচ্ছা, সিঙ্গারাটা কিন্তু খাওয়া যায়। হ্যাঁ, দাদার সঙ্গে বৌদির কি করে যোগাযোগ, কিন্তু এগুলো এত, আর এগুলো জিজ্ঞেস করো না, না, এটা এগুলো ছাড়াও মানে জিজ্ঞেস এগুলো করতে হবে। সব বলে দিলে আর তাহলে হ্যাঁ। বইটার আর কি হ্যাঁ। মাহাত্ম থাকবে। আর বইটা আমি একবার দেখাই সবাইকে, কারণ এটা এখন তো কোথায় 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 পাওয়া যাচ্ছে বলো, বই মেলায় ছিল বসাক বুক স্টোরে, হ্যাঁ। কিন্তু এখন তো সেটা নেই। না, এখন কোথায় অনলাইনে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, তোমার অ্যামাজনে চলে এসেছে, অ্যামাজনে পাওয়া যাচ্ছে। দুই পুরুষ সার্চ করলে পেয়ে যাবে। একদম। আমার এই ছবিটা বড় ভালো লাগে। হ্যাঁ, আর একটা ভেতরে ছবি আছে যে ভানুবাবু তোমায় আদর করছে, কালে চুমু, সেটা না আমি খুঁজে পেলাম না, নইলে আমাদের ছবি রিলিজের প্রথম শেষে না ওইটা দেয়া যেত। এটা পেছন দিকটা একটু দেখাও, এটা পেছন দিকটাও কিন্তু দেখার মতো। পেছনটা তো এই আমাদের এটা টাকা হ্যাঁ, মানে ওই ছবিটা সত্যি, মানে তুমি যখন আমায় দেখালে তখন সেন্সার হয়ে গেছে, না হলে ওর একটা ঘটনা হয়েছিল যে ভানু জেঠু শুটিং দেখতে গিয়ে আমি হেসে ফেলেছিলাম। নিধিরাম হ্যাঁ, কেটা আসলো রে, কেটা আসলো, ওর সুবিধার ছেলে, ও সরে বাচ্চাটা কই, এদিকে আয়, কোলে বসে একটা ছবি, মানে আমার সিনটা হিট, হাসি সামলাতে পারিনি। মানে তখন তুমি সরে বাচ্চা শুনেছো, এখন ভালো শুনেছো। অনেকে তখন ভালো শুনেছে, এখন তার বলছি না, তবু আপনি সৌরে বাচ্চা ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করে দিন। কারণ আমার বাবাকে ভালোবেসে শুয়ার বলতে। হ্যাঁ, মানে এটা যারা ভানু দেখেছে জমাদার জমিদার, তারা জানে পুরোটাই মজা করে আছে। হ্যাঁ, এবং বাবাকে আদর করে এবং খুব সম্মান করতেন, ভালোবাসতেন। তখন মানে ওই আদরের সম্ভাষণ ছিল শুয়ার, তাই আমি ছিলাম বড় শুয়ারের বাচ্চা, আমার ভাই ছোট শুয়ারের বাচ্চা। সেটা একটা ঘটনা আছে, এখানে বলা আছে মেডিকেল কলেজে। ও বাবা, সেই সব আছে মজা, অনেক অনেক মানে ঘটনা অনেক আছে, মানে মজার ঘটনা, খারাপ লাগা, দুঃখের ব্যাপার, অনেক কিছুই আছে, সবকিছু মিলিয়ে। এবার এখানে কি কি নেই, মানে কোন লাইফের কোন পার্টটা ধরা হয়, মানে যেটা হবে সেটা তো ছেড়ে দিন, হ্যাঁ, ভবিষ্যৎ তো বলে সেটা- যাবে। এছাড়া না মোটামুটি সবটাই ধরা আছে। মানে দাদা ছোটবেলা থেকে, আমি জেঠুর কথাও বলছি, একদম ছোটবেলা থেকে কিন্তু ধরেছি, মানে তার আরো ফ্যামিলি ট্রি ফি বানিয়ে ফেলেছে, কার সঙ্গে গিয়ে কথা কথা বলে। 3 পুরুষ আগে থেকে দেওয়া হয়েছে, কোথা থেকে তাঁরা এসেছিলেন, কোথায় সেখান থেকে কোথায় শিফট করেছিলেন, আবার কোথায় বালিতে কি করে এলেন, এগুলো সমস্তটা দেওয়া হয়েছিল, সেটা রয়েছে। আর দাদা কোথায়, দাদা ছোটবেলা থেকে, দাদাটা পাওয়ার অসুবিধা নেই, কিন্তু উনিই বলছেন জেঠুরটা পাওয়াটা মুশকিল ছিল। আর কিছু হয় না, উনি এটা নিয়ে বিতর্ক করতে চাইছি না, কিছু আত্মীয় স্বজন, আমি বলবো না নাম, কারণ আমি বলবো না, কিন্তু এরকম হয়েছে তাদের কারণ নাকি কিছু মনে নেই, কিছুই মনে নেই আর কি। মানে আমি যেখান থেকে আমি অনেক কিছু পেতাম, গিয়েছি, বসেছি, কথা বলেছি, সামনে বসেছি, মানে গল্পের মতো তো একটা পজিটিভ নেগেটিভ হ্যাঁ, না হলে তো গল্পটাই জমবে না, একদিকে ভালো হয়েছে, আর আমার কাজ কিছু আটকায়নি। হ্যাঁ, এমন হয়েছে বাড়ির ছবি তুলছি, আর পাড়ার ছেলেরা কি হয়েছে, দাদা কি করছেন, কি আপনি প্রমোটারের লোক নাকি, বাড়ি বিক্রি হচ্ছে, আমরা জানি, আপনি কি সন্ধ্যাবেলা এসে ছবি তুলছেন না? সুন্দর, তাও তো সোজা বাড়ি, হেলানো তো ছিল না, তাও সোজা বাড়ি একটা। হেলানোর তো আমি ধরার ব্যাপার ছিল। হ্যাঁ, না ওখানে এখন তো সব হয়ে গেছে, কে কোথা থেকে আসছে না আসছে, বিকেলবেলা এসে ছবি তুলছি, কেন ছবি তুলছি এই বাড়ি। তাও ভালো, সেটা একটা পাড়া কালচার এখনো আছে, হ্যাঁ, এখনো আছে। এখনো ওইসব দিকে। নালে রেলিং দিয়ে মুখ বাড়ি আবার ঢুকে গেল, হ্যাঁ। তার থেকে বেশি না না না, সেরকম নয়। আচ্ছা, আর জেঠুর একটা লাইব্রেরি চালাতেন, সেগুলো কিন্তু আছে। ওইখানে একটা পুজো তারাই শুরু করেছিলেন। আর জেঠুর একটা দারুণ, মানে সব মানে অদ্ভুত ব্যাপার, এটা মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন বা কিছু, সারা রাত রেডিও চালিয়ে, হ্যাঁ, এটা ডাক্তারি পড়তেন রেডিও চালিয়ে, এটা আমার ওখানে বললেন তো হয়তো, মানে অদ্ভুত ব্যাপার। মানে রেডিও চলছে মানে শুভেন্দু ডাক্তারি পড়ছে, মানে যত, হ্যাঁ, পড়াশোনা করছে। আরো আমি আমি এরকম লোকও দেখেছি, অঙ্ক করার সময় ব্যাকগ্রাউন্ডে রেডিও চলে, এক একজনের এক এক রকম। একদম একদম। না, আমি কাজটা করে আমি নিজে খুব হ্যাপি। এবারে ওই যে মানে যেটা হচ্ছে টু বি কন্টিনিউড লেখা, সেটা কি পরের বইমেলায় নাকি আরো ওগুলোকে টাইম দেওয়া হবে? না না, অবশ্যই অবশ্যই, কিছুদিন আরে কিছু তো করি, তারপরে তো আবার এই অবধি তো হয়ে গেছে। প্রত্যেক বই মেলা একটা করে সিরিজ ওরকম হয় না, মানে আরো বেশ কিছুটা, মানে এটা মোটামুটি ভানুতে গিয়েই শেষ দেখলাম, লাস্ট বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কথা দিয়ে আছে, তোমার কথা, ওটাতে কি তোমার কাছে শুটিং এ কিছু গল্প ওই শুনেছিলাম। অবধি আছে। হ্যাঁ, সেটা মানে 23 অবধি আছে। এখানে আমার এখানে একটা কথা আমি নিজে বলে দিলাম, মিঠুন চক্রবর্তীকে নিয়ে আপনি যেমন বলেছেন অনেকটা লেখা আছে। হ্যাঁ। রিসেন্টলি মাড আইল্যান্ডের ওখানে আপনি শুটিং এ গেছিলেন, সেগুলো তো তখন এখানে লেখা হয়, তখন না ছবি তোমায় দিয়েছিলাম আমি। হ্যাঁ, সেটা আছে ওই পাশে বসে। হ্যাঁ,
ওই ওনার বাড়িতে নেমন্তন্ন করেছেন ডিনারে। ওই গল্পটা একটু বলুন না, এটা তো এখানে লেখা নেই। না আসলে মিঠুনদার সঙ্গে বহুদিনের আলাপ। আমি গুড়িয়া করতে যখন মিঠুনদা এসেছিলেন কলকাতায়, গৌতম ঘোষের হিন্দি ছবি গুড়িয়া, তাতে আমার বাবা অভিনয় করেছে, বড় বড় চুল। হ্যাঁ, এবং সেইখানে ওই কি ভাইপো টাইপো করে আলাপ হয়েছিল আমার। তো তারপর দিন মিঠুনদার সঙ্গে আমি এটা আমার থার্ড কাজ করলাম। প্রথম কাজ করেছিলাম নোবেল চোর, সুমন ঘোষের নোবেল চোর। দ্বিতীয় কাজ করলাম শাস্ত্রী। আর রিসেন্টলি আমি করছি, মানে আমার শুটিং হয়ে গেছে বিবেক অগ্নিহোত্রীর টেলিফাইলস। মানে হিন্দিতে এটা প্রথম কাজ? হিন্দিতে মিঠুনদার সঙ্গে প্রথম কাজ। তো লাকিলি শুটিং এরিয়াটা ছিল একটা বিশাল মাঠের মধ্যে, মুর্শিদাবাদের সেট ফেলেছে, অত বড় এলাকা জুড়ে। এবং সে মাঠের একটা সাইডে যে রিসর্টটায় আমি থাকছিলাম, আর তার উল্টো সাইডে মিঠুনদার বাড়ি, তো মাঠে। তো সেইখানে তুই তো কোথায় উঠেছিস কোথায়? আমি বললাম যে আমি তো এই পাশের রিসর্টে। তাহলে তোর শুটিং হয়ে গেলে তুই বাড়ি চলে আয়, ডিনার করবো। আমি বলে দিচ্ছি পিঙ্কিকে, ওনার স্ত্রীর ডাক নামও পিঙ্কি, যোগিতাজি। আর না আমার বাড়ি যাবো, কিচ্ছু হবে, চলে চলে, এত কাজ আসবি না। তো আমার শুটিং হয়ে গেছে, এবার আমি বসে মিঠুনদা শর্ট দিচ্ছে, সেটা দেখছি। মিঠুনদা আবার এটাতে ফাটাবে, আবার একটা চরিত্র। এবং আমি শুটিং দেখছি, হঠাৎ মনিটর করতে বসে গেছি, কেন আমি কি করবো? চান টান যা করার এখন করে আয়, ব্যাকআপে পরে চান করতে যেতে দেবো না কিন্তু। কি হ্যাঁ, গুছিয়ে যা করবি করে আয়। আমি শুটিং, আমার শুটিং অত দেখতে হবে না তোমার, যখন দেরি হয়ে যাবে, আমার বসাটা দেরি হয়ে যাবে। তো সেইভাবে গেলাম, রাত্রিবেলা আড্ডা হলো, যোগিতাজি এলেন, 18খানা কুকুর বাড়িতে এখনো, তাও তো প্রচুর পাখি টাকি দিয়ে দিয়েছেন। 18টা কুকুর, মানে মেজর ছেলে এখানে থাকে না, সে বিদেশে থাকে। তো কাজেই বড় ছোট এবং মেয়ের ঘরে বা এর ঘরে, আমাদের মিঠুনদাদের যোগিতাদের ঘরে, ওরা 6 জন করে রাতে ঘুমো। আমরা ভাইপো দেখেছি যে খাঁচাই করে করে বাইরে রাখা, আমি একদম মানে ছেড়ে দেয়। আর নইলে ওই মেন বাংলোটার ভেতরে ওরা থাকে। আরো বেশি ছিল, আরে আগে অনেক বেশি ছিল। আমি বছর 10 আগে যখন, তখন প্রায় 40টার কাছাকাছি। এবং একটি ছিল, সে তো খালি ঘরে মিঠুনদার বৌদির এন্ট্রি, আচ্ছা, ছেলেদেরও ঢুকতে দেবে না, বিশাল, সে মারা গেছে তাহলে আমরা কি কিছু বাদ যাচ্ছে আমাদের আড্ডা? তোমাদের বইয়ের সিঙ্গাড়া খেলি না, বাংলায় কি আড্ডা মারবো? তুমি খাও না? আমিও খাবো। হ্যাঁ বলো, এটা কি কিছু এবার লেখক মানুষ, তুমি বলো। না, আমার কিছু না, আমার তো দাদার সঙ্গে কথা বলার জন্য আসা, আমার বলার মতো কিছু নেই। আমি তো বললাম আমার কাছে এটা বিরাট প্রাপ্তি, এই কাজটা আমি করতে পেরেছি, এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। আর যদি তোমার মানে আমাদের আড্ডা দিয়ে শেষের দিকে থাকে, আমার একটা খুব ইচ্ছে, যেটা আমার অনেকদিনের ইচ্ছে, যে দাদার কাছ থেকে না এবার একটা ওই ডায়ালগটা আমার খুব ইচ্ছে, সেটা হচ্ছে কাজগুলো কিন্তু থেকে যাবে, এইটা একটা গরম ভাবেই শোনা না, ডায়লগটা এখানে ওজনটা কমে যাবে। ঠিক আছে, কিছু একটা হোক, মানে এরপরে হোক, আরেকটু পরে হোক, যখন হোক না, এটা একদম চরম সত্য কথা যে দুনিয়ায় টাকা থাকবে না, কিন্তু কাজগুলো থেকে যাবে। এটা অসাধারণ। এবং আমি মনে করি মেঘে ঢাকা তারা, কমলেশ্বরের জীবনের বোধহয় শ্রেষ্ঠতম ছবি। এবং ওই স্ক্রিপ্ট, ওই রিসার্চ, অনেকে হয়তো যারা ঋত্বিক ঘটক সম্বন্ধে জানতেন না, তারা হয়তো ধরতে পারেনি, কিন্তু যারা সময়কে ধরা সাংঘাতিক। আপনার ওই প্রত্যেকটা মানে দৃশ্য, মানে কোনো এটা নিয়ে অনেকটা লেখাই আছে, বেশ কিছুটা লেখা আছে। আমরা তো সিনেমার ব্যাখ্যাই জানি, আমরা তার পিছনে গল্প কিভাবে হলো, মেকআপ কিরকম, তোমার ছবির ক্ষেত্রে যেন শুটিং এর গল্প করেছি, সেটা সেভাবে করেছি। মেঘেটা না, তারা এটা যেন কোনো তুলনা নেই। দাদার কোথায় আমার জীবনেরও বোধহয় শ্রেষ্ঠ অভিনয়, এখন আমি তো মনে করি। এখন
পরে কি হবে তো কেউ জানে না। হ্যাঁ, তো যে টু বি কন্টিনিউড লেখা আছে তো তবে ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ থাকে, এটা তো বটে, তাই না? মানে যদি কোন আমার যারা ফ্যান, আমাকে যারা পছন্দ করেন, তাদের প্রত্যেকের কাছে ওইটা এক নম্বরই থাকবে, যেটা আমার মনে হয়। ওটা প্রত্যেকবার, কারণ ওটা মোস্ট ডিফিকাল্ট চরিত্র আজ অব্দি আমি যা করেছি। অনেকে হিন্দি টিন্দি বলেন, কিন্তু ঠিক আছে, ওটাও বলতে গেলে কি হয়, এই যে বব বিশ্বাসটা, এটা যদি ঋত্বিক বাবুর ভাষায় আমি বলি, বব বিশ্বাসটা কিভাবে হয়েছে। ঋত্বিক বাবু একটা জায়গায় বলেছিলেন না যে মেয়েটাকে তাড়াতে আছে, আপনার নিতার চরিত্রটা ওসব আমি বাঁ পায়ে লিখি, একদম। হ্যাঁ, উনি বলেছিলেন সব মাপায় দিই। ওসব বাঁ পায়ে লিখি, হাতেরও প্রয়োজন হয় না ওসব লিখতে। সত্যি, মানে তো কিন্তু মেঘে ঢাকা তারাটা একটা মানে কতটা আমি জানি না। আমার তো বউ বলতো, আমার ধারে কাছে কেউ আসতো, যতদিন শুটিং চলেছে, ডাবিং চলেছে, কথা বলা তো দূরের কথা, কাছে আসতে ভয় পেত। আমি জানি না, তোমার আমি কিন্তু ক্যারেক্টার, রেজিস্টার করিনি ওটা। তুমি যেটাই করো যেহেতু ক্যারেক্টারে ঢোকো, সেটা তো একটা না না, ক্যারেক্টার ঢুকে পারি গিয়ে ভাত খাওয়া কাপটি করে ঘুরে বেড়াবো। আমি কিন্তু তোমাকে আবার পরে আমি দেখেছি, আমি যখন এখানে ভানু আলোচনা করতে এসেছি তখন তুমি কিন্তু ছিলে পুলিশ অফিসার। আমি তখন ছিলাম পুলিশ অফিসার। হ্যাঁ, কিন্তু আমার বলেছে এটা। তখন তোমার এটা মধ্যে এটা লিখেও ছিল। হ্যাঁ, মানে ভানুবাবু ঢুকতে চাইছে, উনি বেরোতে চাইছে, একদম এরকম একটা ব্যাপার। একদম আমরা ওই এইখানেই সময়টা। হেঁটে হেঁটে এটা প্র্যাকটিস করেছিলাম আগের দিন ভোরবেলা, পরের দিন সকালে শুটিং ছিল, আমরা এইখানেই রিহার্সাল করেছি। এইটা একটা অন্য ব্যাপার, যে যখন যে ক্যারেক্টার তার মধ্যে ঢুকে যাও। এবার এইটা তো একেবারে বসে গেছে, না, এবার তাহলে তো খুব চূড়ান্ত খারাপ চরিত্রে ঢোকার আগে ভাবতে হবে তাই না? আশেপাশে যদি বিপদ হয়ে যায়। আপনি একবার বলেছিলেন যে ডাবিং এর সময় আপনি আর ওই তো কমলেশ্বর চুপচাপ বসেছিলাম মেঘেরা কাতার ডাবিং এর পরে, এরকম চা দিয়ে দিয়েছিল, সর পড়ে গেল, ঠান্ডা হয়ে গেল, কি মনে হলো যেন আস্তে 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 কি আর নিয়ে গেল, এবং দুজনেই চুপ। তুমি এবার একটা বলো ঘটনা, এইরকম একটা ব্যাপার যে যেখানে নেমে গেল ভানু বন্দ্যোপাধ্যায়ের কে নিয়ে আমার করার সময় লাস্ট যেটা তোমার ক্লাইম্যাক্স যেটা তুমি শুট করেছো, ওটা গল্পটা একটু বলো। ওটা খুব মজা করে হয়েছে, মানে যেদিনকে আমাদের শুটিং শেষ হওয়ার কথা সেদিনকে আমরা ড্রিল মেশিন সব হেনা তেনা নিয়ে এসে ব্যবস্থা করেছি, কিন্তু ওই বৃষ্টির মধ্যে সিনটা ঠিক নিজের পছন্দ হচ্ছে, মানে কারোরই হচ্ছে না ইনফ্যাক্ট, কারণ বাইরে পেছনে দূরে দেখছি রোদ, হ্যাঁ হঠাৎ করে একটা জায়গায় বৃষ্টি পড়ছে, তো যাই হোক ওই নানান রকম ডামাডোল হেনা তেনা করে শুটিংটা সেদিন ক্যান্সেল। সবার মন খারাপ, কেক আনা হয়েছিল র্যাপ আপ পার্টির জন্য, সেই কেকের মুখ আমি দেখতে পাইনি, এত সবাই রেগে গিয়েছিল আমার উপর, মানে আমি সোজা গাড়িতে উঠে গেছি লজ্জায়। আমাদের মানবদা ছিল ডিওপি, মানবদা গাড়িতে চলে গেছে, মানে সব লজ্জা পাচ্ছে। তারপরে যেদিনকে শ্যুটটা ডেট ঠিক হলো, আমরা রেল মেশিন দুটো আনলাম পুরো রেডি, তারপরেই অ্যাকশন করার সাথে সাথে একটা নর্মাল একটা ঝড়, মানে ন্যাচারাল ঝড়, এবং দূরের এই আম গাছগুলো যখন এরকম ঢলছে, আমাদের মানবদার শট শেষ হয়েছে, দৌড়ে এসে জড়িয়ে হয়েছে যে এটা হওয়ার কথা ছিল। সেম যারা মেঘে ঢাকা তারা দেখেছেন, মেঘে ঢাকা তারার লাস্ট সিনে ওই যে অডিটোরিয়াম থেকে বেরিয়ে যাচ্ছে না আমার বাংলার মেয়ে, দরজাটা খুলে ওখানে প্লেন থেকে বাংলাদেশ থেকে এসে মেয়ে কল্পনা করছে, মানে মনে হচ্ছে উনি নিজেই চলো বেরিয়ে গেলেন। সেইখানে যখন দরজাটা নিয়ে গিয়ে একটা আউটডোরে, আমাদের জায়গাটা এক্স্যাক্টলি আমি মনে পড়ছে না, নদীর পাড়ে জাস্ট দরজাটা যেটা লাস্টে খুলে বেরোবো, এরকম করে ক্যামেরা যাবে, মেয়েটার সঙ্গে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, ঝড় হবে, বৃষ্টি হবে, বৃষ্টি না ঝড় বইবে, ওই চেঞ্জটা হচ্ছে বলে তখন ওই বুড়ো থেকে আস্তে আস্তে কি না আমি আমার দেশে ফিরছি, ফিরে যাওয়া একদম। তো সেইটা না, ওই যে ঝড় পেছনে বিদ্যুৎ, এগুলো তো করা যায় না। আমাদের কাছে একটা বড় প্রপেলার ছিল, ন্যাচারাল ঝড়টা উঠলো, ওই শট 3 বার নেওয়া হয়েছে, থার্ড টাইমের পরে এই যে দরজাটা অন্ধকার করার জন্য ভেতরটা চালটা দেওয়া ছিল, উড়ে বেরিয়ে গেল চালটা থার্ড টেকের পরে। সব হয়ে যাওয়ার পরে আমি একটু শ্রমিক এরকম করে তাকে কি হলো বুঝতে পারছে না, এটা ঋত্বিকবাবু দিয়ে গেলেন শটটা। ওটাও ভানুবাবু দিয়ে গেছে, একদমই তাই, তো তাই হলো, মানে তোমার দুবার হলো এরকম। হ্যাঁ, কাকতালীয় হবে। হ্যাঁ,
উত্তম কুমারের সঙ্গে কি এরকম কিছু হয়েছিল? না, এরকম কিছু হয়নি না। তিনটে চরিত্র কিন্তু হয়ে গেল, উত্তম কুমার, ঋত্বিক ঘটক, ভানু গঙ্গোপাধ্যায়। তার একটা কারণ আছে, মানে আমার চেহারার একটা সুবিধা হচ্ছে কি, আমার না কোনো শার্প ফিচার নেই। যারা মাঝামাঝি চেহারার লোক তাদেরকে তো সুবিধে, একটা তাদের কিন্তু অনেক লাভ। চূড়ান্ত এদিকেও যেতে পারে, চূড়ান্ত এদিকেও ফেলতে পারে। এমনকি টিপিক্যাল কিছু চেহারা থাকে যাদের দিয়ে কোনোদিন তুই গরিব মানুষের চরিত্র করতে পারবি না। অনেকেই আছে। আবার এমনও আছে যাকে যতই ছুটমুট পরে ইংরেজি বলাও তুমি বিশ্বাসই করাতে পারবে না, মুখ থেকে ইংরেজি বেরোতে পারে। তো আমার এই সুবিধাটা হচ্ছে আমি খুব অ্যাভারেজ দেখতে একটা ছেলে, যে যেদিকে পাচ্ছে ঠেলে দিচ্ছি। মানে তুমি চোলাইও করতে পারো, আর তুমি আবার বব বিশ্বাসও করছো। এটা না সত্যি বব বিশ্বাসের মেইন সাকসেসটা তো ওই কারণে যে কোনো ভূমিকা চেহারা দেখলে কেউ বলবে না লোকটা খুন করতে পারে। আর যে কারণে যতক্ষণ না প্রথম খুনটা হয়েছে কেউ চমকায়নি, ভাবতেই পারেনি ওটা খুন হতে পারে, সেটাতে ক্লিক করে মানে বসের কাছে ধমক খাচ্ছে, তাকিয়ে দেবে, কেউ ফিরে তাকাবে। অদ্ভুত একটা, মানে এটা আমার কিন্তু মনে হয় এটা গব্বর সিং এর পরে বা নভেম্বর পরে। একদিন বলছিলাম না যে ওই সময় যে 100 বছরের হিন্দি ছবির টপ যে ভিলেন রয়েছে তাদের মধ্যে কিন্তু ওই সবার উপরে তো ছিল গব্বর। তালিকাতে কিন্তু বব বিশ্বাস আছে। এটা তুমি বললে অন্যরকম ভিলেন যারা ঠিকই, সেটা আমরা ঠিক করে নিয়েছিলাম যে আসলে আমরা এত বছর ধরে যা সিনেমা দেখে আসছে টিপিক্যাল ছবি, মানে একটা ভিলেনকে দেখলেই মনে হয় লোকটা খারাপ লোক, তার মানে ওই লোকটা কিন্তু ততটা খারাপ নয়। হ্যাঁ, মানে খারাপ বলে দেখানো, আমি হয়তো ওই লোকটার থেকে অনেক বেশি খারাপ লোক, তার আমি দেখে বোঝা যায় না। সেইটা করতে হবে যে একটা লোককে দেখে কখনোই যে লোকটা খুন করে ভিড়ে মিশে যাবে, কেউ ফিরেও তাকাবে না। এ খুন করে ধর শুনুন তো মশাই, উনি পালাচ্ছে কোথায়, তাই মানে প্লাস পয়েন্ট, ওটাই প্লাস ভিলেন। ওটাও তাই, ওই শুটিং এর সময় তো ওই যেটা পড়ে যাওয়া, ওটা তো তুমি জানো বোধহয়, এটা হাত স্লিপ করে দিয়েছিল ওইটা। হ্যাঁ, ওটা 3টে টেক হওয়ার পরে সুজাতা বললো আরেকটা করবি, আরেকটু ফোর্স দিয়ে। আর কি হয়েছে, একই তো পেট বেড়েছে, ওজন বেড়ে গেছে, তারপরে ব্যাগ, তারপরে এক হাতে বন্দুক, এবং রানিং গাড়িতে ছুটতে ছুটতে এসে খাপ করে এটা ধরা। থার্ড টাইম মিস করলাম, এবং লাকিলি পেছনের চাকাটা আমার গায়ের উপর দিয়ে যায়নি। বাস হলে মারা যেতাম হয়তো, কারণ অনেকটা গ্যাপে পরের চাকাটা বেরোতো। গাড়ি বলে বেঁচে গেলাম, শটটা কাটলো, শুয়ে দেবো বলে এখানেই রাখবো, এর থেকে ন্যাচারাল হতে পারে না। ওটা ছিল যে গাড়ি করে বেরিয়ে যাচ্ছে, তখন উল্টো দিক থেকে একটা গাড়ি মাঠ থেকে এসে বেরিয়ে দাম মেরে বেরিয়ে যায়, অ্যাক্সিডেন্ট ঘটে বলে এটাই হয়ে গেছে। ওটা অ্যাক্সিডেন্ট, ওটা ন্যাচারাল, বেশি ন্যাচারাল হয়ে গেছে। না, এগুলো তো আছে তো, ওই এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়া, শহরে এইসব। হ্যাঁ, মাঝখানে 4 ফিট গ্যাপ, দুটো বাড়ির মাঝখানে নাড়া ছাদ, কাঠ নিয়ে সে দুটো লোকের উপরে বসে আছে, পড়লে নাকি ধরবে আমাদের, এই বাংলাতেই সম্ভব। যাই, এসব সব ঘটনা আছে বইতে লেখা আছে। আমরা তো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি একদম। আর তুমি একদম শেষে আমাদের দর্শকদের কিছু বলে দাও, আমাদের আড্ডা। আমার কিছুই বলার নেই, এটা আমি খুব লাকি যে একটা বইয়ের কভারে বাবার সঙ্গে সঙ্গে ছোট এবং বড় দুই আমি প্রেজেন্ট, এবং এতে অনেক রকম ঘটনা আছে যেগুলো সচরাচর অজানা মানুষের। তো যারা বাবাকে, ডেফিনেটলি বাবাকে তো সবাই পছন্দ করতেন, তারা পুরো দেখতে পারেন, ভালো লাগবে। এবং যারা আমাকে একটু পছন্দ করেন, আমার জন্য পুরো দেখতে পারেন। এমন অনেক কিছু পাবেন যেগুলো আর কোথাও বলা হয়নি। তাহলে আমাদের এটুকুই থাক, এরপরে আবার এইরকম এই বইয়ের যখন সেকেন্ড পার্ট বেরোবে সেই নিয়ে আমরা আলোচনা করবো।